আমাদের প্রেমের বা দাম্পত্য জীবনের অনেক সমস্যা ও ব্যক্তিগত বিষয় কেবল আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এবং তা কখনোই অন্য কাউকে বলা ঠিক নয়। আপনি যদি তা করেন তবে আপনার প্রতি সেই মানুষটির দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। হে তরুণ, উপদেশ ও নসিহত মন দিয়ে শোনো। যদি মুক্তি চাও তবে নীরবতা অবলম্বন করো। যার কথার আধিক্য থাকে অনেক বেশি, অসুস্থ থাকে তার বুকের ভেতরের হৃদয়টি। জ্ঞানীদের ভূষণ হল নীরবতা, আর মূর্খদের স্বভাব হল বিস্মৃতি। মিথ্যা ও গীবত থেকে নীরব থাকা ওয়াজিব। যে কথা বলতে উন্মুখ সেই নির্বোধ ও নির্জীব। হে ভাই, সত্যের প্রশংসা ছাড়া অন্য কিছু বলো না। কাউকে আঘাত করার জন্যে সত্য কথা বলো না। যে ব্যক্তি কেবল কথার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, তার যা কিছু আছে সবই অন্যেরা লুটে নিতে থাকে। অতিরিক্ত কথার কারণে দেহের ভেতরের হৃদয় মরে যায়, যদিও তার কথাগুলো মুক্তার মতোই মূল্যবান শোনায়। যে ব্যক্তি অনর্থক বাগ্মিতা দেখায়, সে মূলত নিজের হৃদয়ের অবয়বকে ক্ষতবিক্ষত করে। যাও, জিহ্বাকে মুখের ভেতর বন্দি রাখো এবং অনর্থক কথাবার্তা থেকে নিজেকে মুক্ত রাখো। যে ব্যক্তি নিজের দোষ ত্রুটি সম্পর্কে সচেতন হয়, তার আত্মা এক অনন্য শক্তি খুঁজে পায়। এই কবিতাটি নীরবতা এবং চুপ থাকার গুরুত্ব নিয়ে শেখ ফরিদউদ্দিন আত্তারের লেখা। আমরা সবাই জানি যে যেসব বিষয় নিয়ে বলার প্রয়োজন নেই তা অন্য কারো কাছে বলা উচিত নয়। উপরন্তু কিছু কিছু পরিস্থিতি এমন, যেখানে চুপ না থাকলে কেবল যে সমস্যার সৃষ্টি হয় তাই নয়, বরং মানুষের কাছে আমাদের মান সম্মান ও মর্যাদাও ভুলুণ্ঠিত হয়। কথায় বলে, লাল জিহ্বা সবুজ মাথাকে বাতাসে উড়িয়ে দেয়। অর্থাৎ কথা বলতে গিয়ে ভুল হলে আমাদের প্রাণনাশ পর্যন্ত হতে পারে। যদি আমরা নির্দিষ্ট কিছু মুহূর্তে নীরব না থাকি, তবে আমাদের জীবনে ঠিক এমনটাই ঘটবে। আজকের ভিডিওতে আমরা ফার্সি ভাষার বিখ্যাত কবি হাফিজের দৃষ্টিভঙ্গি থেকে এমন 5টি পরিস্থিতি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ এই ক্ষেত্রগুলোতে নীরবতা বজায় না রাখলে আমাদের সম্মান ও মর্যাদা ধূলিসাৎ হয়ে যেতে পারে। শেখ ফরিদউদ্দিন আত্তারের কবিতার মতো কবি হাফিজের কবিতার চরণগুলিও আমরা চেষ্টা করব বাংলা ভাষায় অনুবাদ করে দিতে। বাংলায় আপনি সরাসরি ফার্সির স্বাদ উপভোগ করতে পারবেন না ঠিকই, কিন্তু যেহেতু আপনার ফার্সি জানা নেই, তাই বাংলাতেই স্বাদ মিটিয়ে নিন। আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছে আমি আবু মার্জান। প্রথম পরিস্থিতি, নিজের প্রেমের সম্পর্কের সমস্যাগুলো কাউকে বলবেন না। কবি হাফিজের প্রেমের কবিতা দিয়ে শুরু করি। তিনি তরুণ তরুণীর প্রেমালাপ এভাবেই কবিতার ছন্দে বর্ণনা করেছেন। আমি বললাম, তোমার বিরহ বেদনা আমার হৃদয়ে আছে। সে বলল, তোমার এই বেদনার অবসান হবে। আমি বললাম, তুমি আমার চাঁদ হও। সে বলল, যদি তোমার ভাগ্যে তা জোটে। আমি বললাম, প্রেমিকদের কাছ থেকে বিশ্বস্ততার রীতি শেখো। সে বলল, রূপসীদের কাছ থেকে এই কাজ খুব কমই দেখা যায়। আমি বললাম, তোমার চুলের সুবাস আমাকে পথভ্রষ্ট করেছে। সে বলল, যদি তুমি বোঝো তবে সেই সুবাসই তোমার পথ প্রদর্শক হবে। আমি বললাম, সকালের হাওয়া থেকে যে সুবাতাস আসে তা কতই না মনোরম। সে বলল, সেই মৃদু বাতাসটি কতই না শীতল, যা প্রিয়ার গলি থেকে আসে। আমি বললাম, তোমার লাল অধরের সুধা আমাকে আকাঙ্ক্ষায় মেরে ফেলেছে। সে বলল, তুমি দাসত্ব করো, কারণ তিনি তো দাস পালনকারী। আমি বললাম, তোমার দয়াময় হৃদয় কবে আমার প্রতি সদয় হবে? সে বলল, কারো কাছে একথা বলো না, যতক্ষণ না সেই সময় আসে। আমি বললাম, তুমি কি দেখেছ আনন্দের দিনগুলো কিভাবে ফুরিয়ে গেল? সে বলল, হাফিজ, চুপ করো, এই দুঃখের অধ্যায়েরও অবসান হবে। আমাদের প্রেমের বা দাম্পত্য জীবনের অনেক সমস্যা ও ব্যক্তিগত বিষয় কেবল আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এবং তা কখনোই অন্য কাউকে বলা ঠিক নয়। আপনি যদি তা করেন তবে আপনার প্রতি সেই মানুষটির দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে, কারণ আপনি আপনার ব্যক্তিগত গোপন সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করেছেন। এই মানুষটি আপনার বন্ধু, আত্মীয় বা পরিচিত জন হতে পারে। সে চিরকাল আপনার সেই ঝগড়া বিবাদের নেতিবাচক ছবিটাই মনে রাখবে। এর ফলে তার চোখে আপনার সম্মান ও মূল্য কমে যাবে।
ধরে নিন আপনার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন যাকে আপনি অনেক সম্মান করেন। তিনি খুবই সজ্জন এবং গম্ভীর প্রকৃতির মানুষ। তার সঙ্গে আপনি কখনো ফালতু রসিকতাও করেননি। এখন ভাবুন, এই মানুষটি যদি হঠাৎ এসে তার জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তিগত সমস্যা এবং প্রেমের জটিলতা নিয়ে আপনার সঙ্গে খোলামেলা আলোচনা শুরু করেন, তখন আপনি কি তার সঙ্গে আগের মতোই আচরণ করবেন? তার প্রতি কি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে না? খুব স্বাভাবিকভাবেই বদলে যাবে। তাকে এতদিন যে সম্মান করে এসেছিলেন তা মুহূর্তেই উবে যাবে এবং তাকে ফালতু লোক মনে হতে থাকবে। ঠিক এই কারণেই হাফিজ এই কবিতায় প্রেমের গোপন বিষয়গুলোর ক্ষেত্রে নীরবতা অবলম্বন ও চুপ থাকার কথা বলেছেন। আর যদি আপনি এই ক্ষেত্রে আপনার সমস্যার সমাধান করতেই চান, তবে কোনো বিশেষজ্ঞের কাছে যান, যেমন সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট। সবার কাছে গিয়ে ঘরের কথা এভাবে ঢোল পিটিয়ে বেড়ানো বুদ্ধিমানের কাজ নয়। দ্বিতীয় পরিস্থিতি, গুণীজনের সভায় বলার মতো কিছু না থাকলে অনর্থক কথা বলার চেয়ে নীরব থাকাই শ্রেয়। আবারও হাফিজের কবিতা। পরিশ্রমী মানুষের জন্য এই পৃথিবী কঠিন হয়ে পড়ে। অতঃপর তিনি আমাকে এমন এক পাত্রে মদ্যপান করালেন যার আলোতে আকাশের শুক্র গ্রহ নাচে মেতে উঠল। আর বরবত নামক বাদ্যযন্ত্রের বাদক বলছিল, পান করো, রক্তাক্ত হৃদয় নিয়েও হাস্যোজ্জ্বল মুখে এসো। যেন সেই তারযুক্ত বাদ্যযন্ত্রের মতো, যাতে আঘাত লাগলেও সে সুর তোলে। যতক্ষণ না তুমি রহস্যের পর্দার সঙ্গে পরিচিত হবে, ততক্ষণ কোনো গোপন বাণী শুনতে পাবে না। অপবিত্র কান কখনোই ফেরেশতার বার্তার উপযুক্ত নয়। তার দরবারে কথা বলা বা শোনার ধৃষ্টতা দেখানো উচিত নয়, কারণ সেখানে সমস্ত অঙ্গকে কেবল চোখ আর কান হয়ে থাকতে হয়। বিজ্ঞজনদের আসরে নিজেকে জাহির করা বা পাণ্ডিত্য দেখানো উচিত নয়। হে জ্ঞানী ব্যক্তি, হয় জেনে বুঝে কথা বলো, নয়তো নীরবতা অবলম্বন করো। কবিতায় যেমনটি উল্লেখ করা হয়েছে, কবি হাফিজের মতে মানুষের মানসিক শান্তি ও সম্মান বজায় রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিটি বিষয়ে এবং সব জায়গায় কথা বলার প্রয়োজন নেই। যদি আপনার কোনো বিষয়ে পর্যাপ্ত তথ্য বা জ্ঞান না থাকে, তবে খুব স্পষ্টভাবে নীরব থাকুন। কারণ যে বিষয়ে আপনার যথেষ্ট ধারণা নেই তা নিয়ে জোর করে তর্ক করতে গেলে অন্য সবার কাছে আপনাকে একজন দুর্বল ব্যক্তিত্বের মানুষ মনে হতে পারে। এই বিষয়টি বর্তমান আধুনিক মনস্তত্ত্বেও অত্যন্ত স্বীকৃত। যারা কোনো বড় চুক্তি বা লেনদেন করতে যান, তারা প্রায়ই এই মনস্তাত্ত্বিক কৌশলটি ব্যবহার করেন, কারণ আপনার নীরবতা অন্য মানুষের উপর গভীর প্রভাব ফেলে। অর্থাৎ যেসব জায়গায় আপনি জানেন না যে কি করতে হবে বা আপনার বলার মতো কোনো সুনির্দিষ্ট কথা নেই, সেখানে আপনার নীরবতাই আপনাকে একজন অত্যন্ত ক্যারিশমেটিক বা আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত করবে। যদি এখন পর্যন্ত এটি পরীক্ষা না করে থাকেন, তবে আজকের কথাটি মনে রাখুন এবং পরবর্তীতে এমন পরিস্থিতির সম্মুখীন হলে চুপ থাকুন। দেখবেন আশপাশের মানুষ আপনাকে অনেক বেশি সমীহ করছে। তৃতীয় পরিস্থিতি, কথা বলার সময় খেয়াল রাখুন যেন কোনোভাবেই কারো প্রতি অসম্মান বা অভদ্রতা প্রকাশ না পায়। সৌভাগ্যের ছায়া সেই হুমায়ুন বা পবিত্র পাখির কাছে খোঁজো, কারণ কাক বা চিলের ডানার নিচে কখনো সৌভাগ্যের ছায়া থাকে না। যদি আমি পীরে মোগানের কাছে মদ চেয়ে থাকি, তবে আমাকে দোষ দিও না। আমাদের শেখ নিজেই বলেছেন যে খানকাতে কোনো আত্মিক উন্নতি বা কল্যাণ ছিল না। যদি পবিত্রতা না থাকে, তবে কাবাঘর আর মূর্তি পূজার উপাসনালয় একই কথা। যে ঘরে পবিত্রতা বা সততা নেই, সেখানে কোনো কল্যাণ থাকতে পারে না। হে হাফিজ, জ্ঞান ও আদব অর্জন করো, কারণ রাজার দরবারে বা গুণীজনের সভায় যার মধ্যে আদব নেই, সে আলোচনার বা সংসর্গের যোগ্য নয়। কবি হাফিজের এই কবিতা থেকে আমরা জানতে পারলাম, যার মধ্যে আদব নেই বা শিষ্টাচার নেই, সে সংসর্গের যোগ্য নয়। এটি সেই সব মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা যারা মনে করে অভদ্রতা বা উদ্ধত আচরণ করে নিজেদের অবস্থানকে উচ্চে তুলে নেওয়া যায়। না বন্ধুরা, একজন অভদ্র মানুষ কার সাথে অভদ্রতা করছে সেটা বড় বিষয় নয়। অন্য সবার দৃষ্টিতে সে কেবল একজন অশোভন ব্যক্তি। সে যেই হোক না কেন, অন্যের চোখে সে নিজের সম্মান ও মূল্য মুহূর্তেই হারিয়ে ফেলে, কারণ অভদ্রতাই হলো সম্মানহানির মূল ভিত্তি। তাই খেয়াল রাখবেন, কোনো তর্ক বিতর্কের সময় যেন কোনোভাবেই কারো প্রতি অসম্মান প্রদর্শন না হয়। এই অসম্মান গালিগালাজ বা কটূক্তির মাধ্যমে হতে পারে, আবার খুব সাধারণ কোনো আচরণের মাধ্যমেও হতে পারে। তবে মনে রাখবেন, গুণী মানুষদের সামনে এই ধরনের অভদ্রতা অত্যন্ত কুৎসিত একটি বিষয়। কবি হাফিজ তার প্রথম চরণে রাজার দরবার বলতে মূলত মহৎ ও প্রজ্ঞাবান ব্যক্তিদের সভাকে বুঝিয়েছেন। এর অর্থ হলো, গুণীজনদের মাঝে কখনো অভদ্র আচরণ করতে নেই বা অশোভন কথা বলতে নেই, কারণ এতে আপনার মর্যাদা শতভাগ
ক্ষুণ্ণ হবে। চতুর্থ পরিস্থিতি, নিজের জীবনের রহস্য বা আধ্যাত্মিক সংশয় সবার সামনে প্রকাশ করবেন না। তার রক্ত ফুটন্ত হয়ে উঠল, যদিও তার মিলন বা সান্নিধ্য কেবল প্রচেষ্টার দ্বারা মেলে না। তবুও তোমার হৃদয় যতটা সাধ্য চেষ্টা করে যাক, আল্লাহর দয়া আমাদের পাপের চেয়েও অনেক বড়। এই গোপন রহস্যের তুমি কি বোঝো? তাই চুপ থাকো। আমার কান আর প্রিয়ার চুলের কুণ্ডলী, আমার মুখ আর মদ্য বিক্রেতার দরজার ধুলি। হাফিজের এই ভবঘুরে পানা বা মুক্তমনা স্বভাব কোনো কঠিন পাপ নয়, কারণ দয়াময় বাদশার অনুগ্রহে তা ঢাকা পড়ে যায়। হে আরশের মালিক, তার মনের আশা পূরণ করো এবং অমঙ্গল বা কুদৃষ্টি থেকে তাকে রক্ষা করো। অনেক সময় আমাদের মনে নিজেদের সম্পর্কে বা জীবন সম্পর্কে খুব অদ্ভুত ও জটিল দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। যেমন, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এটি কিভাবে চলে, কিংবা কখনো কখনো আমরা আমাদের ভুল ত্রুটি বা পাপের কথা অন্য কারো কাছে বলে ফেলতে চাই। হয়তো আপনি তাকে নিজের খুব আপন বা বিশ্বাসের মানুষ ভাবছেন এবং নিজের জীবনের গোপন রহস্যগুলো তার কাছে উন্মোচন করছেন। কিন্তু হাফিজ এখানে যে মূল বিষয়টি ইঙ্গিত করছেন তা হলো, আমরা নিজেরাও জানি না এই মহাবিশ্ব কিভাবে আবর্তিত হচ্ছে। তাই এসব বিষয় নিয়ে নীরব থাকাই শ্রেয়। কারণ এই ধরনের দিল কি বাত বা মনের গোপন কথা প্রকাশ করা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সেই ব্যক্তি পরবর্তীতে আপনার এই পাপের কথা বা এই রহস্যগুলো আপনার বিরুদ্ধে অপব্যবহার করতে পারে। তখন অন্য সবার চোখে আপনার মূল্য কমে যেতে পারে। তাই দয়া করে নিজের জীবনের অহেতুক রহস্য আওড়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করবেন না। আর যদি আপনার মনে এমন গভীর দার্শনিক প্রশ্ন জাগে, তবে দর্শন শাস্ত্রের বিভিন্ন বই পড়ুন, দর্শনের ক্লাসে অংশ নিন, কিন্তু এমন কারোর সঙ্গে এ বিষয়ে তর্ক করতে যাবেন না যার এই বিষয়ে কোনো ধারণাই নেই। কারণ প্রথমত, সেই ব্যক্তি আপনার মনের অবস্থা বুঝবে না, আর দ্বিতীয়ত, সে আপনাকে হতাশ করতে পারে বা অপমান করতে পারে। পঞ্চম পরিস্থিতি, যারা আপনাকে বোঝে না তাদের সামনে জীবনের দুঃখ কষ্টের কথা বলবেন না। যুগের দুঃখ আর নিষ্ঠুরতায় ক্লান্ত হয়ে আমি কোথায় গিয়ে সান্ত্বনা খুঁজব? আমি ভগ্ন হৃদয় ও বিপর্যস্ত। কেবল তখনই জীবন ফিরে পাব যখন আমি দুঃখের তরবারিতে নিহত হব। আমার হৃদয়ের চেয়েও ধ্বংসস্তূপ আর কোনো দুঃখের জায়গা খুঁজে পাইনি। তাই সে আমার এই সংকীর্ণ হৃদয়কেই নিজের আশ্রয় বানিয়ে নিয়েছে। হে আমার প্রাণ ও হৃদয়, তোমার দরবারে আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমার এই ব্যাকুল হৃদয়ের আনুগত্য কবুল হচ্ছে না? প্রেমের যন্ত্রণার সাথে মানিয়ে নাও এবং চুপ থাকো হে হাফিজ। আমাদের প্রেমের রহস্য জ্ঞানীদের সামনে প্রকাশ করো না। এই কবিতায় জাগতিক বা বস্তুগত বুদ্ধিসম্পন্ন মানুষ বলতে কবি রূপক অর্থে এমন মানুষদের বুঝিয়েছেন যাদের আমাদের জীবনের পরিস্থিতি বা অনুভূতি বোঝার মতো কোনো সহমর্মিতা নেই। আর প্রেমের যন্ত্রণা বলতে আমাদের নিজেদের জীবনের কঠিন পরিস্থিতি ও সংকটকে বোঝানো হয়েছে। কবি হাফিজ এই কবিতায় খুব সুন্দরভাবে শুরুতেই নিজের সংকটের সমাধান খুঁজেছেন। তিনি বলেছেন যে আমার কোনো উপায় নেই, জীবন থেকে অনেক কষ্ট পেয়েছি এবং জানি না আমার কি করা উচিত। কবিতায় এভাবে নিজের কষ্টের কথা বলতে বলতে শেষ চরণে এসে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। কবি বলছেন, আমার সমস্যাটা কি সেটা বড় কথা নয়, বড় কথা হলো প্রথমত আমাকে এই সমস্যাগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে, এবং দ্বিতীয়ত এই গোপন বিষয় বা কষ্টগুলো এমন মানুষের সামনে প্রকাশ করা যাবে না যারা আমাকে মোটেও বোঝে না। কারণ এই ধরনের মানুষের কাছে নিজের দুঃখ প্রকাশ করা আপনাকে সাহায্য করার চেয়ে বরং আপনার জন্য নতুন ঝামেলা ও অসম্মান ছাড়া আর কিছুই বয়ে আনবে না। তারা আপনাকে এমনভাবে বিচার করবে যা আপনাকে আরও বেশি কষ্ট দেবে। তাই এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা না বলাই শ্রেয়। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনা সম্পর্কে আপনার মতামত কি? এমনকি কখনো হয়েছে যে আপনি কারো কাছে নিজের মনের গোপন কথা প্রকাশ করে পরে অনুশোচনা করেছেন? যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তবে কমেন্ট বক্সে তা শেয়ার করলে খুশি হব। আর বরাবরের মতোই লাইক ও কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফার্সি কবিতা নিয়ে ভিডিও তৈরি করা সত্যিই অনেক কঠিন ও পরিশ্রম সাধ্য কাজ। তাই আপনাদের সমর্থন আমাদের খুব প্রয়োজন। শুধুমাত্র একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের সেই সমর্থনটি জানাতে পারেন। আজ আর নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।